আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আমি রিদিতা রাজা। শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। যে কোনো দুর্যোগে সেনাবাহিনী মানুষের ভরসার স্থল বলে প্রধান উপদেষ্টার মন্তব্য। দক্ষিণ পূর্বাঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর হস্তান্তর। পাহেলগ্রাম হামলার জবাব দিতে সশস্ত্র বাহিনীকে ভারতের পূর্ণ স্বাধীনতা প্রদান। ৩৬ ঘণ্টার মধ্যে ভারতীয় হামলার আশঙ্কায় পাকিস্তান। শব্দ দূষণ আইন দ্রুত বাস্তবায়ন ও দূষণ সম্পর্কে সচেতনতা তৈরির আহ্বান। আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবসের র্যালি ও মানববন্ধন। চাঁদপুরের পদ্মা মেঘনায় ইলিশ ধরার নিষেধাজ্ঞা শেষ হচ্ছে মধ্যরাতে। জাটকা রক্ষা অভিযান অন্যান্য বছরের তুলনায় সফল বলে দাবি। এবং চট্টগ্রাম টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় দিনে ৪০০ পার করল বাংলাদেশ। ক্যারিয়ারের দশম 50-র সাথে পূর্ণ হল মিরাজের ২০০০ রান। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনের লাইভ স্ট্রিম হচ্ছে। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস বলেছেন, যে কোনো দুর্যোগে সেনাবাহিনী এদেশের মানুষের ভরসা স্থল। দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের কয়েকটি জেলায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে সেনাবাহিনীর সহায়তায় গৃহ হস্তান্তর করে তিনি আরো বলেন, মানুষ জানে যে কোনো কঠিন কাজ কঠিন সময় সঠিকভাবে করতে পারে বাংলাদেশ সেনাবাহিনী। চকমারিথার রিপোর্ট। গত বছরের আগস্ট-সেপ্টেম্বর মাসে বন্যায় ক্ষতিগ্রস্ত ফেনী, নোয়াখালী, কুমিল্লা ও চট্টগ্রাম জেলায় বাড়ি হস্তান্তর অনুষ্ঠান। সরকারের নির্দেশে স্বল্প সময়ে বাড়িগুলো নির্মাণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। বাড়ি হস্তান্তর অনুষ্ঠানে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধান উপদেষ্টা। সবার পক্ষ থেকে সেনাবাহিনীকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। এই বিপদের দিনে তারা আমাদেরকে আশ্বস্ত করতে পেরেছে এবং আজকে পেছনে ফিরে তাকানোর সময় আমরা বুঝতে পেরেছি যে এটা চমৎকার কাজ হয়েছে। ভবিষ্যতে এরকম দুর্যোগের সময় তাদেরকে আমরা কাছে পাবো, আমাদের ভরসার স্থল হবে, যে আমরা জানবো যে সেনাবাহিনী এই কঠিন কাজ, এই কঠিন পরিস্থিতিতে সঠিকভাবে আমাদেরকে করে দিতে পারবে। দেশের যে কোনো দুর্যোগে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। সঠিকভাবে কাজ করার, একত্রে কাজ করার, দুর্যোগ মোকাবেলা করার এবং সৎভাবে করার যে দৃষ্টান্ত স্থাপন করলাম, এটা আমাদের সবাইকে উদ্বুদ্ধ করবে। এটা আমাদেরকে বড় লেসন, আমাদের জন্য বড় প্রাপ্য। সেনাবাহিনীর কাছে আমরা সেটুকু ধন্যবাদ অবশ্যই দেব যে আমাদের এই দৃষ্টান্ত স্থাপন করার জন্য। প্রধান উপদেষ্টার পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের ঘরের চাবি হস্তান্তর করেন সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসকরা। বাংলাদেশের সকল সেনাবাহিনীকে জানাই আমি স্যালুট। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। জাতীয় রাজস্ব বোর্ডের বাজেট পরামর্শ কমিটির সভায় সরকারের দুই উপদেষ্টা বলেছেন, আগামী বাজেটে ব্যয়ের মহোৎসবের ধারা থেকে বের হয়ে আসতে সরকারের চেষ্টা থাকবে। হোটেল সোনারগাঁওয়ের প্রাক বাজেট আলোচনায় ৪২ জন ব্যবসায়ী তাদের পরামর্শ তুলে ধরেন। অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেন, ব্যবসায়ীদের কর ছাড় বা রিয়াদ নেওয়ার মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে। তিনি বলেন, IMF, বিশ্বব্যাংক সহ উন্নয়ন সহযোগীদের কাছে যাওয়া শুধু সরকারের জন্য নয়, বেসরকারি খাত ও ব্যবসার উন্নয়নেও সহায়তা চাওয়া হচ্ছে। তিনি জানান, ভুল ত্রুটি থাকবে, এরপরও সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে চেষ্টা করছে সরকার। বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বলেন, কর ন্যায্যতা প্রতিষ্ঠা করতে না পারলে সমাজে দুর্বৃত্তায়ন হয়। করদাতাদের উপর করের বোঝা বৃদ্ধির বদলে নতুন করদাতা খোঁজার পরামর্শ দেন ব্যবসায়ীরা। পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার জানিয়েছেন, আগামী ৩৬ ঘণ্টার মধ্যে পাকিস্তানে হামলা চালানোর পরিকল্পনা করছে ভারত। এর আগে মঙ্গলবার রাতে কাশ্মীরের পাহেলগ্রাম হামলার জবাব দিতে সশস্ত্র বাহিনীকে পূর্ণ স্বাধীনতা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অন্যদিকে ভারতের একতরফাভাবে সিন্ধু পানি চুক্তি স্থগিতের সিদ্ধান্তের বিরুদ্ধে ৩টি আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন পাকিস্তানের আইন ও বিচারমন্ত্রী আকিল মালিক। সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। মঙ্গলবার রাতে ভারতের প্রতিরক্ষা ও নিরাপত্তা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতের সরকারি সূত্রের বরাত দিয়ে সংবাদ মাধ্যম দ্য হিন্দু জানিয়েছে, ওই বৈঠকে ভারতের সশস্ত্র বাহিনীর সক্ষমতার উপর পূর্ণ আস্থার কথা জানিয়েছেন মোদী। মোদি বলেন, ভারতের পক্ষ থেকে জবাব দেওয়ার সময় লক্ষ্যবস্তু নির্ধারণ এবং কোন প্রক্রিয়ায় জবাব দেওয়া হবে সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সশস্ত্র বাহিনীর পূর্ণ স্বাধীনতা রয়েছে।
সে বৈঠকের কিছুক্ষণ পরই সংবাদ সম্মেলন করেন পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার। তিনি বলেন, নির্ভরযোগ্য গোয়েন্দা সূত্রে আমরা জানতে পেরেছি পেহেলগাম ঘটনার জন্য পাকিস্তানকে দায়ী করে যে ভিত্তিহীন ও বানোয়াট অভিযোগ ভারত এনেছে তার জের ধরে আগামী 24 থেকে 36 ঘণ্টার মধ্যে পাকিস্তানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিতে পারে দেশটি। এছাড়া ভারতের একতরফাভাবে সিন্ধু পানি চুক্তি স্থগিতের সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি পদক্ষেপ হিসেবে নেদারল্যান্ডসের দ্য হেগে আন্তর্জাতিক বিচার আদালতে যেতে পারেন তারা। কূটনৈতিক বিকল্প চিন্তা মাথায় রেখে বিশ্বব্যাংক ও জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বিষয়টি তোলা হতে পারে বলেও জানান পাকিস্তানের তথ্যমন্ত্রী। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার বলেছেন, পাকিস্তান প্রথমে ভারতে আক্রমণ চালাবে না, তবে কোনো আঘাত এলে তার সমুচিত জবাব দেবে। পেহেলগামে হামলার পরিপ্রেক্ষিতে ভারতের অভিযোগ মোকাবেলায় পাকিস্তান যে কূটনৈতিক পদক্ষেপ নিয়েছে তা আন্তর্জাতিক সম্প্রদায়কে জানানো হয়েছে বলেও জানান তিনি। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। শব্দ দূষণ রোধে দোষীদের বিরুদ্ধে প্রতিরোধ ও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন পরিবেশবিদ ও বিশিষ্টজনেরা। আর নয় শব্দ দূষণ চাই সুস্থ জীবন প্রতিপাদ্যে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উপলক্ষে র্যালি ও মানববন্ধনে শব্দ দূষণ আইন দ্রুত বাস্তবায়ন ও দূষণ সম্পর্কে সচেতনতা তৈরির আহ্বান জানান বক্তারা। সেই সময় ব্যাপকভাবে প্রচারের পাশাপাশি শব্দ দূষণ বিষয় পাঠ্যসূচিতে অন্তর্ভুক্তির উপর গুরুত্ব দেওয়া হয়। সৈয়দ অদিতের রিপোর্ট। জাতিসংঘের পরিবেশ কর্মসূচি ইউএনএপির সবশেষ প্রতিবেদনে শব্দ দূষণের বিশ্বের শীর্ষ শহরগুলোর মধ্যে রাজধানী ঢাকা এখন শীর্ষে। তাদের প্রতিবেদনে আবাসিক এলাকার জন্য অনুমতিযোগ্য শব্দের মাত্রা 55 ডেসিবেল এবং বাণিজ্যিক এলাকার জন্য 70 ডেসিবেল হলেও রাজধানীতে এ মাত্রা 119 ডেসিবেল। দূষণ সম্পর্কে সচেতনতা তৈরিতে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে আর নয় শব্দ দূষণ চাই সুস্থ জীবন প্রতিপাদ্যে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উপলক্ষে র্যালি ও মানববন্ধন। আজকে শব্দ দূষণ বাংলাদেশে ভয়াবহ রূপ ধারণ করেছে। হর্ন বলেন, তারপরে মাইকের আওয়াজ, নির্মাণ শ্রমিকের আওয়াজ, এটা আমাদের মানসিক শারীরিক সম্পূর্ণভাবে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। পৃথিবীর সবচেয়ে বায়ু দূষিত শহরের সাথে সাথে শব্দ দূষিত শহরের তকমাটাও এখন ঢাকা শহরের উপরে আছে। এর কারণে নারী, বয়স্ক মানুষ, গর্ভবতী মহিলা, শিশু সবাই ক্ষতিগ্রস্ত হয়। সারা বাংলাদেশে যে শব্দ দূষণের ফলে যে আমাদের মানসিক এবং স্বাস্থ্যগত যে হলো ক্ষতির কারণ আমরা দাঁড়াই, সেই কারণে মানুষকে সচেতন করার জন্য আজকে সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় এই উৎসবটি দিবসটি পালিত হচ্ছে। দূষণ কমাতে হাইড্রোলিক হর্ন নিয়ন্ত্রণ, চালকদের প্রশিক্ষণ দেওয়া সহ নানা বিষয়ে গুরুত্ব আরোপ করা হয়। শব্দ দূষণের কারণে কিন্তু আমাদের অনেক ধরনের শারীরিক এবং মানসিক সমস্যা প্রতিনিয়ত তৈরি হচ্ছে। যেমন আমাদের শ্রবণ শক্তি হ্রাস পাচ্ছে, তারপরে মানুষের ওই যে উচ্চ রক্তচাপ বেড়ে যাচ্ছে। সচেতনতা আসলে এই একদিনের জন্য না, সচেতনতা হতে হবে আমাদের প্রতিদিনের জন্য এবং প্রতিটি ব্যক্তি পর্যায়ে। আমাদের পরিবেশে যে শব্দ ক্রিয়েট হয় এর মধ্যে আমাদের যে বৃদ্ধ আছে, শিশু আছে, এদের মানসিক বিকাশে বাধাগ্রস্ত হচ্ছে। অকারণে অনেক হর্ন বাজাই, যেটাতে আমাদের ক্ষতি হতেছে আমরা বুঝতেছি না, আমাদের পরিবেশকে ক্ষতি করতেছি, ইভেন আমরা নিজেরাও এটা ফেস করতেছি। পরিবেশ অধিদপ্তরের শব্দ দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পের আওতায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং বিভিন্ন সরকারি ও বেসরকারি সংগঠনের প্রতিনিধিরা এতে অংশ নেন। সৈয়দ অদিত, চ্যানেল আই, ঢাকা। চাঁদপুরের পদ্মা মেঘনা নদীতে বুধবার মধ্যরাত থেকে শেষ হচ্ছে জাটকা রক্ষায় 2 মাসের নিষেধাজ্ঞা। নদীতে নামতে ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে জেলার প্রায় 50,000 জেলে। সংশ্লিষ্টরা বলছেন, অন্যান্য বছরের তুলনায় এবছর জাটকা রক্ষা অভিযান সফল হয়েছে। মোর্শেদ আলমের তথ্য ও ভিডিওচিত্রে আলমুকসিদের রিপোর্ট। ইলিশ সম্পদের উন্নয়নে জাটকা সংরক্ষণের জন্য 1 মার্চ থেকে 30 এপ্রিল পর্যন্ত 2 মাস চাঁদপুরের মতলবের উত্তর উপজেলার 60নল থেকে হাইমচর উপজেলার চরভৈরবী পর্যন্ত 70 কিলোমিটার এলাকায় সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করে সরকার। এ সময় নদীতে মাছ ধরা বন্ধ থাকায় জেলেরা বেকার হয়ে অনেকেই এনজিও, সমিতি ও বিভিন্ন ব্যাংক থেকে টাকা নিয়ে ট্রলার, নৌকা ও জাল মেরামত করে। মালামাল আমাদের 40 কেজি করে চাল দিনের কথা, 40 কেজি চাল আমরা পাই না, তো ঠিকমতো পাই না। এই 40 কেজি চাল আমাকে কিচ্ছু হয় না, খুবই খারাপ গেছে। 2 মাস অভিযান দিয়েছে সরকার, মনে করেন না আমরা অভিযানে কিছু চাল দিয়েছে, আমরা কেউ পাইছি কেউ পাই নাই, মনে করেন না খুবই কষ্টে চলছি। আমরা খেতে খামারে কাজ করছি।
বর্তমানে মাছ শিকারে যেতে সকল প্রস্তুতি শেষে নদীর পাড়ে নৌকা নিয়ে অপেক্ষায় জেলেরা। 2 মাস সরকার অভিযান দিয়েছে, অভিযান ইনশাআল্লাহ আমরা মানছি। দেনা মেনা করে রিং করে কিস্তি মিস্তি করে নাওদন মালামত করে আমরা নৌকার জাল বসছি। জাটকা প্রতিরোধের ইনশাআল্লাহ কোস্টগার্ড ভাইয়েরা যথেষ্ট চেষ্টা করছে এবং তাদের চেষ্টা সফল। জাটকা অভিযান সফল হওয়ায় অন্য বছরের তুলনায় এ বছর ইলিশ উৎপাদনে বৃদ্ধি পাবে বলে জানান জেলা মৎস্য অফিস। এটা আমাদের 10টি স্পিডবোট আমাদের গুরুত্বপূর্ণ যে খালগুলো আছে খালের মুখে রাখা হয়েছে যাতে জেলেরা দল বেঁধে তাদের ওই নৌকা নিয়ে না নামতে পারে। আগের যে বহর ছিল আমরা শুনতাম, সে বহর কিন্তু আমরা গত কয়েক বছর থেকে বহর নামতে দেখছি না। চাঁদপুরের পদ্মা মেঘনায় মধ্যরাতে শেষ হচ্ছে জাটকা রক্ষায় 2 মাসের ইলিশ ধরা নিষেধাজ্ঞা। আল মুকসিদ, চ্যানেল আই। ফিরে এলাম বিরতির পর। কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের ভেতরে দেদারসে চলছে চুরি আর ছিনতাই। ভুক্তভোগীদের অভিযোগ, হাসপাতাল ও আশেপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা না থাকায় চোর ছিনতাইকারীরা দিন দিন বেপরোয়া হয়ে উঠছে। রোগী ও স্বজনরা খোয়াচ্ছেন মোবাইল ফোন, নগদ টাকা সহ মূল্যবান জিনিসপত্র। কিশোরগঞ্জ থেকে এসকে রাসেলের পাঠানো তথ্য বিরোচিত রাজীব আহমেদের রিপোর্ট। 20 একর এলাকা জুড়ে 5 তলা ভবনের বিশাল এই হাসপাতালের সব সিসি ক্যামেরা বছরখানেক ধরে বিকল। নিরাপত্তায় নিয়োজিত 60 জন আনসার কর্মী থেকে 30 জনকে সরিয়ে নেওয়া হয়েছে। বর্তমানে নিয়মিত ডিউটিতে আছেন মাত্র 17 জন। একজন এএসআই ও 3 জন পুলিশ কনস্টেবল যে টিম কাজ করে হাসপাতালটির জন্য তা যথেষ্ট নয়। এই দুর্বল নিরাপত্তা ব্যবস্থার কারণে প্রায় প্রতিদিনই ঘটছে চুরি ছিনতাইয়ের মতো ঘটনা। রাত 2টা বাজে মোবাইলটা সেটা আনি থুইছে, আমি ঘুমাই গেছি, এরা তো ঢুকছে মোবাইলটা ফলো দিয়ে আইসি গেছে, ফলো দিয়ে মোবাইল নাই। 8 আনা স্বর্ণ আর একটা নাকফুল আর 3000 টাকা। পরে আমি ঘুমাইছি, পরে এই ব্যাগগুলি নিয়ে গেছে। আর 3টা বাজে যে সময়টার মধ্যে জালকা লোকগুলা ঢুকে এই লোকগুলো যে টার্গেট করলো এই চোর ধরন যাবে, এর আগে কোন ধরন যেত। হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক জানান, জনবল সংকট ও সিসি ক্যামেরা নষ্ট থাকায় চোরের উপদ্রব বেড়েছে। এক্সচেঞ্জ সাহেবের সাথে আমি কথা বলেছি, তো উনি যেটা বললেন সেটা হচ্ছে যে বরাদ্দ এখনো আসে নাই, আর ক্যামেরার ব্যাপারে বরাদ্দ মানে ধরা আছে। সিসি ক্যামেরাগুলা সচল হওয়া খুবই দরকার, তা না হলে চোর ধরতে একটু প্রবলেম হচ্ছে। হাসপাতালে টহল ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এখানে আসলে 5 আগস্টের পর থেকে সিসিগুলো হাসপাতাল অকেজি ছিল। আমি হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, ওনারা বলেছেন যে অচিরেই সিসি ক্যামেরা সচল করা হবে ইনশাল্লাহ। আমরা টহল জোরদার করেছি, ইনশাল্লাহ এটা একটু প্রতিরোধ হবে। দ্রুত নিরাপত্তা ব্যবস্থা জোরদারের কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে কর্তৃপক্ষের কাছে আহ্বান জানিয়েছেন ভুক্তভোগীরা। রাজীব আহমেদ, চ্যানেল আই। সব অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ভয়েস ট্রাফিকের আদান প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা ইন্টারকানেকশন এক্সচেঞ্জ আইসিএক্স সরকারের টেলিযোগাযোগ খাতের সাথে এই প্রতিষ্ঠানে গুরুত্ব তুলে ধরে সংবাদ সম্মেলন হয়েছে। বক্তারা বলেছেন, প্রস্তাবিত টেলিযোগাযোগ নেটওয়ার্ক ও লাইসেন্স সংস্কার নীতি 2025 নিয়ে প্রতিষ্ঠানটি উদ্বিগ্ন। নীতিমালাটি বাস্তবায়িত হলে হাজার হাজার লোকের কর্মসংস্থান ঝুঁকির মুখে পড়বে। সর্বোপরি টেলিকম অবকাঠামো, জাতীয় নিরাপত্তা এবং ডিজিটাল সার্বভৌমত্ব হুমকিতে পড়বে। সম্প্রসারিত টিকাদান কর্মসূচির সার্বিক তত্ত্বাবধানে ইউনিসেফ বাংলাদেশ ও স্বাস্থ্য সুরক্ষা ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে বিশ্ব টিকাদান সপ্তাহ উদযাপন উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সেখানে অংশ নেন শিক্ষার্থী, স্বাস্থ্যকর্মী ও সরকারের সংশ্লিষ্টরা। আলোচনায় বলা হয়, টিকাদান কর্মসূচিকে এগিয়ে নিতে সরকারের পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠান কাজ করে যাচ্ছে। এই অবস্থায় সরকারের অব্যাহত সহযোগিতায় পারে একে আরও গতিশীল করতে। সরকারের পক্ষ থেকে সহায়তার আশ্বাস দেওয়া হয় সভায়। কানাডার সাধারণ নির্বাচনে ক্ষমতাসীন মার্ক কার্নির লিবারেল পার্টি বিশাল ব্যবধানে জয়লাভ করলেও একক সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হয়েছে। এর ফলে মার্ক কার্নি কানাডার প্রধানমন্ত্রী হলেও রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে তাকে অন্য রাজনৈতিক দলের উপর নির্ভর করতে হবে। প্রাথমিক ফল অনুযায়ী লিবারেল পার্টি পার্লামেন্টে 343 আসনের মধ্যে 168টি আসন দখলে নিয়েছে।
বিরোধী দল কনজারভেটিভ পার্টি পেয়েছে 144টি আসন। এককভাবে সরকার গঠন করতে দরকার ছিল 172টি আসন। বিজয়ী ভাষণে নবনির্বাচিত প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেন, কানাডা কখনোই ট্রাম্পের হুমকির কাছে নতি স্বীকার করবে না। কানাডার প্রধান বিরোধী দল কনজারভেটিভ পার্টির প্রধানমন্ত্রী প্রার্থী পিয়েরা পলিয়েভার পরাজয় মেনে মার্ক কার্নিকে স্বাগত জানিয়েছেন, অভিনন্দন জানিয়েছেন বিশ্ব নেতারা। নির্বাচনে জয়লাভের একদিন পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে কথা বলেছেন মার্ক কার্নি। তিনি খুব শিগগিরই মার্কিন প্রেসিডেন্টের সাথে দেখা করতে সম্মত হয়েছেন বলে এক বিবৃতিতে জানিয়েছে কানাডার প্রধানমন্ত্রীর কার্যালয়। নিটল টাটা, কৃষি সংবাদ। খাগড়াছড়িতে মিষ্টি ভুট্টার চাষ করে লাভের আশা করছেন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ছোটমণি চাকমা। বাজারে চাহিদা থাকায় জেলায় আরও কয়েকজন কৃষক মিষ্টি ভুট্টার চাষ করেছেন এবার। খাগড়াছড়ির প্রতিনিধি আজহার হীরার তথ্য ও ভিডিওচিত্র রাজীব আহমেদের রিপোর্ট। খাগড়াছড়ি পৌর শহরের খবংপুরিয়া গ্রামের একজন সফল চাষী ছোটমণি চাকমা। তিনি যে ধরনের চাষাবাদী করেন সেখানে মেলে সফলতা। শিক্ষকতার পাশাপাশি আধুনিক কৃষিতে তার বিশেষ ঝোঁক। এর আগে স্ট্রবেরি, ড্রাগন ফল ও বড়ই চাষ করে সফল হয়েছেন তিনি। এবার তার সফলতার চোখ মিষ্টি ভুট্টায়। আগামীতে তিনি বড় পরিসরে এই মিষ্টি ভুট্টার চাষ করার কথা জানান। এই বছর প্রাথমিকভাবে আমি 40 শতক জায়গায় চাষ করেছি। মোটামুটি এখন পর্যন্ত ভালো মনে হচ্ছে ফসল। যদি মার্কেটটা পাই তাহলে আগামী বছর আরো আমার এই ফলন চাষ বাড়ানোর পরিকল্পনা আছে। তার এমন সফলতায় উদ্বুদ্ধ হয়ে উঠেছেন স্থানীয় বাসিন্দারাও। শিক্ষকতার পাশাপাশি তিনি আধুনিক কৃষির প্রতি ওনার আগ্রহ আছে। অবসর সময়ে উনি বিভিন্ন ফসলের চাষ করেন। ভুট্টার চাষগুলো খুব সুন্দর হয়েছে। আগামীতে আমিও চাষ করবো মানে আশা করছি। মিষ্টি বক্তা কিন্তু মিষ্টি আছে, কিন্তু আমাদের এলাকায় ছোটমণি চাকমা এটা প্রথম করছে। শিক্ষকতার পাশাপাশি কৃষিতে ভূমিকা রেখে দেশের কল্যাণে অবদান রাখায় স্কুল শিক্ষক ছোটমণি চাকমার প্রশংসা করছে স্থানীয় কৃষি বিভাগও। তার এখানে ভুট্টার অবস্থা খুবই ভালো এবং আগামীতে সে এখানে প্রচুর ফলন পাবেন। এবং এই মিষ্টি ভুট্টা কিন্তু খাগড়াছড়িতে ব্যাপক চাহিদা। আমি নিজে 100 টাকা কেজি এই মিষ্টি ভুট্টা কিনে খেয়েছি। আমি আশা করি ছোটমণি চাকমার সাফল্যে উদ্বুদ্ধ হয়ে অন্যান্য শিক্ষকরাও এই কৃষির এই দিকটাতে তারা নজর দিতে পারে। সরকারিভাবে মিষ্টি ভুট্টার বীজ সরবরাহ করা হলে এর চাষ আরও বাড়বে বলছেন সংশ্লিষ্টরা। রাজীব আহমেদ, চ্যানেল আই। এবারে প্রকৃতি সংবাদ। শত বছর ধরে সুনামগঞ্জের হাওরে খালাবাড়িতে বসবাস করছেন 30টি পরিবার। সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নে দেখার হাওরে গড়ে উঠেছে এই খলাবাড়ি। বংশ পরম্পরায় বর্গা চাষিরা এসব মৌসুমী বসতি গড়ে তোলেন। হাওরে ফসল উৎপাদন শেষে 6 মাস পর আবারও নিজের স্থায়ী বসত বাড়িতে ফিরে যান এসব পরিবার। সুনামগঞ্জ প্রতিনিধি জাহাঙ্গীর আলমের তথ্য ও ভিডিওচিত্র আফরোজা হাসির রিপোর্ট। যেখানে বর্ষায় থাকে অথই জলরাশি, শুষ্ক মৌসুমে সেখানেই বসতি গড়েন বর্গা চাষিরা। দেখার হাওরে শত বছর থেকেই এসব খলাবাড়ির প্রচলন। মৌসুমী এসব বসতি জিরাতি নামেও পরিচিত। ছন, বাঁশ ও মাটি দিয়ে গড়ে তোলা সারি সারি ঘর। ফসল ফলানো থেকে শুরু করে ধান কাটা মারাই পর্যন্ত এই ঘরেই ঠাঁই নেন পরিবারের সদস্যরা। আমরা এই সোনার করে হাওরের মাঝে আমরা খুব শান্তিতে থাকি আর ঠান্ডা থাকি। আর 6 মাস টাকা লাগে। 8 মাস। 8 মাসে মনে করো বৈশাখ মাস পর্যন্ত তো আইলা কাতি মাসও আগেলা বৈশাখ গে তুললা আমরা কইয়ে কি 6 মাসে লাগি যাই। ঘরের চালায় ঝুলছে লাউ, মিষ্টি কুমড়ার গাছ। খোলাবাড়ির আঙিনায় নিত্য প্রয়োজনীয় সবজিও চাষ করেন এসব পরিবার। ক্ষেত করছি, কষ্ট মষ্ট কইরা যেগুলাই আমরা করছি, আমরা এগুলা বাজার থেকে না খাওয়া লাগে না, মোটামুটি চলে। আমরা ধান খেত করি, আমাদের তো সবজি শাকসবজি করি। ঝড় বৃষ্টি সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ তাদের নিত্য সঙ্গী। তবে এসব পরিবারের সবচেয়ে বড় ভোগান্তি নাজুক যোগাযোগ ব্যবস্থা। কোনো গরম লাগে না, সাধারণ গরম লাগে। তুফান আইলে একটু বেজা লাগে, উল্টাই লইয়া যায়। এই ধানটা আনতে এরা খুবই কষ্ট হয়। এই রাস্তা যেগুলো আছে পর্যাপ্ত বরাদ্দ আমরা পাইতেছি না। এই হিসাবে আমরা ওই যে রাস্তাগুলা উন্নয়ন ডেভেলপ করতে পারতেছি না আর কি। মধ্যনগর, জামালগঞ্জেও দেখা মিলে এমন মৌসুমী বসতি। বংশ পরম্পরায় খলাবাড়ির ঐতিহ্য ধরে রাখার পাশাপাশি খাদ্য নিরাপত্তা নিশ্চিতেও ভূমিকা রাখছে খেটে খাওয়া এসব বর্গা চাষিরা। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই।
সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। যে কোনো দুর্যোগে সেনাবাহিনী মানুষের ভরসার স্থল বলে প্রধান উপদেষ্টার মন্তব্য। দক্ষিণ পূর্বাঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর হস্তান্তর। পেহেলগ্রাম হামলার জবাব দিতে সশস্ত্র বাহিনীকে ভারতের পূর্ণ স্বাধীনতা প্রদান। ৩৬ ঘণ্টার মধ্যে ভারতীয় হামলার আশঙ্কায় পাকিস্তান। শব্দ দূষণ আইন দ্রুত বাস্তবায়ন ও দূষণ সম্পর্কে সচেতনতা তৈরির আহ্বান। আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবসের র্যালি ও মানববন্ধন। চাঁদপুরে পদ্মা মেঘনায় ইলিশ ধরার নিষেধাজ্ঞা শেষ হচ্ছে মধ্যরাতে। জাটকা রক্ষা অভিযান অন্যান্য বছরের তুলনায় সফল বলে দাবি। এবং চট্টগ্রাম টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় দিনে বাংলাদেশে ২১৭ রানের লিড। ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি করলেন মেহেদী মিরাজ। চ্যানেলের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন চ্যানেলেঅনলাইন.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। শেষ করছি চ্যানেল সংবাদ। ধন্যবাদ।